এসএস সিদ্দিকী। আমি হচ্ছে কুয়েট ট্রিপলি। আমি হচ্ছে তোমাদের সাথে এবার খুবই সিম্পল কয়েকটা টপিক ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি তোমাদের সাথে কেমিস্ট্রির যত ইনস অ্যান্ড আউটস বিদ্যমান সেটা আমি ছোট করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা হচ্ছে তোমার আপাতত পরমাণুর মডেল ও প্রাথমিক ধারণা, রাদারফোর্ডের অ্যালফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, নিউক্লিয়াস আবিষ্কার, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা, এই টপিকগুলোই কভার করবো। এখন এই সবগুলো টপিক কি আমি একটা ভিডিওতে কভার করবো নাকি দুইটা ভিডিওতে, সেটা নির্ভর করবে কি পরিমাণ সময় ব্যয় হয়। এখন আমি চেষ্টা করব যাতে সবচেয়ে বেসিক নলেজ তোমাদের বৃদ্ধি করা যায়, একদম মানে আর কোনো প্রশ্ন না থাকে, আমি এভাবেই করার চেষ্টা করবো। যাতে যত সময় লাগুক, তার জন্য আমি দুইটা ভিডিও লাগুক না পাঁচটা ভিডিও লাগুক, ডাজেন্ট ম্যাটার। আর যদি লাগে কম লাগে একটা ভিডিও, তাহলে আমি একটা ভিডিওতে করার চেষ্টা করবো। তো আজকে আমি শুরু করতে চাচ্ছি, এবং আমি হচ্ছে এই টপিকটা এর জন্যই ফার্স্টে শুরু করতে চাচ্ছি। Because প্রথমত তোমাদের এটা এইচএসসি তে অবশ্যই আছে, আমি এইচএসসি 26 ব্যাচের জন্য এটা মেনলি বানাচ্ছি। তবে তোমাদের মনে রাখতে হবে যে আমরা ক্লাস 9-10ও এই সেম টপিক পড়ে এসেছি, এইটাও এর অনেকাংশ ছিল। অ্যান্ড আমরা ইভেন আমরা এখন ট্রিপলিতে, আমাদের ট্রিপলির জন্য যে বইটা দেওয়া হয় কেমিস্ট্রি, সেখানেও এই টপিক রাদারফোর্ড বোরের টপিকটা আছে। দ্যাট মিনস ইট ইজ সাচ অ্যান ইউনিভার্সাল টপিক যে এটা তোমার সব ক্ষেত্রেই পাওয়া লাগবে, মুখস্থ রাখা লাগবে। And এই টপিক তুমি যদি স্কিপ করো, আমি কোনো স্কিপ করার কোনো রিজনই দেখি না, বা যদি স্কিপ করো তাহলে তুমি ফিউচারও আটকাবো। এন্ড এটার কোনো স্কিপ করার মানে আমি কোনো ওয়ে দেখি না, কারণ এটা এত সহজ। And এটা মানে মনে রাখা, এটার মাধ্যমে আমরা ইন্টারে একদম প্রথম দিকে নাম্বার তুলতাম। তো আমি ওভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আপাতত আমি শুরু করার চেষ্টা করি, আমি শুরু করি। এখানে আমি প্রথমেই প্রি অ্যাসেসমেন্ট রেখেছি, যদি তোমরা চাও সেটা হচ্ছে দেখতে পারো। মানে এই যে তোমার শক্তি পার্থক্য, ইলেকট্রনের দুটি শক্তিশালী শক্তি পার্থক্য হলে কোন একটি ইলেকট্রন উৎস হতে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হলে বিকিরিত ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি কত। এটা হচ্ছে তোমার, আমি আপাতত বিশ্বাস করি এটা তোমরা করো। অ্যান্ড ইফ যদি তোমরা না পারো, আমি এর জন্য সেকেন্ড ক্লাসে আমি এগুলা করে দিব, এবং করে আমি হচ্ছে তখন সেকেন্ড ক্লাসে আমি হচ্ছে কোশ্চেন সলভিংটা মেইনলি ফোকাস করছি। তো আমি ফার্স্ট ক্লাসে আমি কোশ্চেন গুলো সলভ করবো না, এন্ড আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা দেখে নিবে, পারলে করে রাখবে, আমার সাথে মিলিয়ে নিবে পরের ক্লাসে, তাহলে আরো ভালো। আর যদি না পারো, তার জন্য তো আমি আছি, আমি পরের ক্লাসে করে দেবো। যদি একটু হিন্ট দিই, তোমাদের এখানে কিন্তু ব্যবহার হয় ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা। বুঝছো, ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে তোমার হচ্ছে প্ল্যাঙ্কস ধ্রুব, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এন্ড এখানে কি মান কি, এগুলো তুমি, আমি রিকমেন্ড করবো বই পড়বে, বই পড়ার ঊর্ধ্বে কোনো কিছু নেই। বই সবসময় তোমার হাতের কাছে থাকা লাগবে। বই হচ্ছে তোমার একমাত্র বন্ধু। ইভেন আমি তোমাদের সাথে যে এখন ক্লাস করাচ্ছি, আমি আমার হাতের কাছে একটা, আমি আমার জন্য আমি কুস্টারের বইটা রেখে দিয়েছি, সো দ্যাট মানে কোনো কিছু প্রয়োজন হলে আমি যেন সাথে সাথে তোমাদেরকে আমি হেল্প করতে পারি। বাট তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে আগে বই পড়বে, দেন এসব। বই ছাড়া তুমি স্লাইড করে ক্লাস করে ঘন্টা কোনো লাভ হবে না, এটার কোনো মানে হয় না। তো আপাতত আমি এখানে আরো আছে যে আলফা কণিকা বলতে কি বোঝায়। এখানে আলফা কণিকা তোমার, এটা হচ্ছে তুমি, এটা তোমার জন্য রেখে দিই। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণু আবৃত ইলেকট্রনের কণিক ভরবেগ কত, এটা তোমার হচ্ছে সূত্রটা ইউজ করবা। আহ, তোমার এই যে এটা তো আমি হিন্দি দিয়ে দিই, এটা বোরে, এটা তোমার বোরের যে তোমার ওই অনুসিদ্ধান্ত দিয়েছিলেন, সেটা থেকে পাবে। আমি আগে একটু হিন্দি দিয়ে দিই, MVR প্লাস টু NH বাই 2 পাই। আর তোমার অ্যালফা কণা, এটা হচ্ছে তোমার রাদারফোর্ডের এম কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণু গঠন করতে পারে। দিস ইজ, আমি আর এবারও হিন্দি দিয়ে দিচ্ছি, আমি যা পড়াবো আশা করি আজকে সেটাই এটা। রাদারফোর্ড পরমাণু মডেল, ডিজিটাল রাদারফোর্ড পরমাণু মডেলে যে এক্সামটা করা হয়, যে তোমার পরীক্ষাটা করে করে আমাদের রাদারফোর্ড স্যার, সেই পরীক্ষাটায় এখানে তোমাকে ব্যাখ্যা করতে বলছে, আর কিছুই না। বুঝছো? আর এখানে যদি আরেকটু হিন্ট দিয়ে দিই অ্যালফা কণার জন্য, অ্যালফা কণা হচ্ছে এক ধরনের হিলিয়াম, এক ধরনের তোমার উত্তেজিত হিলিয়াম, হিলিয়াম কণা। বুঝছো? সো আই গেস আমরা হচ্ছে এরপর থেকে একটু নিচে যাই। এখানে তোমাদের এখানে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে যে পরমাণু তোমার মৌলিক কণিকা সমূহ। দেখো আমরা নর্মালি ক্লাস 9-10 থেকেই পড়ে এসেছি যে পরমাণুর কি তোমার মৌলিক কণিকা বিদ্যমান আছে সেগুলা। তো আমি মনে করি না বেশি কিছু তোমাদের জানা আছে। তবে
আমি এভাবে বুঝিয়ে দিচ্ছি যে, এবং আমি সবসময় বোঝানোর এভাবেই চেষ্টা করি যে তুমি হয়তো পড়ো নাই, কিন্তু তুমি যেন তাও পারো। আমি ওভাবেই একদম মানে একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। আই হোপ দ্যাট আমি সফল হব। সো এখানে তোমার দেখো, আমি সবসময় মনে রাখতে বলি যে এই তিনটা মনে রাখবে সবসময়। এই যে দেখো, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর হচ্ছে তুমি এই দুইটা মনে রাখবা, কম্পোজিট কণিকা, আলফা কণা আর ডিউটেরিয়াম কণা। কেন আমি এই পাঁচটা মনে রাখতে বলছি এবং আমি অন্যগুলা কেন মনে রাখতে মানে তোমাদের চাপ দিচ্ছি না, মানে সবগুলা কেন আমি মনে রাখতে বলছি না। দেখো, সবগুলা মনে রাখা অনেক প্যারা। তো মানে আমি যে সিম্পলি তোমাকে এটা বলি, সবগুলা মনে রাখা অলমোস্ট ইম্পসিবল, আমি কখনো মনে রাখতে পারতাম না। তো এই জিনিসটা যে আমি তোমাদেরকে চাপ দিব, চাপ দিয়ে তোমাদের একদম কিলাবো, এটার কোনো আমি মনে করি মানেই হয় না, বুঝছো? তো আমি সবসময় করতাম কি, যে স্থায়ী কণিকা যেটা একদম মানে which is proven to be in a molecule, and মানে ওটা সবসময় থাকবে, এই তিনটা জিনিস না থাকলে সেই কোনো মলিকিউলের অস্তিত্ব নেই। অনলি শুধুমাত্র শুধুমাত্র তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার হচ্ছে নিউট্রন নাই, কিন্তু তোমার এই বাদে সব প্রত্যেকটা মৌলে এই তিনটা জিনিস বিদ্যমান। ইভেন হাইড্রোজেনের কিন্তু নিউট্রন আছে, বাট মানে ওগুলো হচ্ছে তোমার আইসোটপ। সেই টপিকে আমরা পরে যাবো যদি তোমার না পারো। অ্যান্ড কম্পোজিট কণিকা, সেটা হচ্ছে এক ধরনের মানে কণিকা যেটা হচ্ছে তোমার মানে অস্থিতিশীল, কিন্তু মানে তোমার হচ্ছে অন্য একটা কণিকা থেকে তোমার হচ্ছে ডিরাইভ। আশা করি বুঝতে পারছো। তো এই যে অ্যালফা কণা, আমি যেটা আমি আগে বলেছিলাম একটু লিখে দিই। সরি, এখানে অ্যালফা কণা হচ্ছে 4 2 হিলিয়াম 2+। আর হচ্ছে ডিউটেরিয়াম কণা, ডিউটেরিয়াম কণা হচ্ছে তোমার 2 1 H। আমি যেটা বললাম তোমার হচ্ছে এই যে মানে এখানে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু সুন্দর করে আর একটু পাশে করে দিই, তাহলে হয়তো বা অসুবিধা হলো না। এখানে তোমার 4 2 হিলিয়াম 2+, আর ডিউটেরিয়াম কণা হচ্ছে 2 1 H। হচ্ছে ডিউটেরিয়াম কণা, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা তোমার আইসোটপ। যে তোমার হচ্ছে ট্রিটিয়াম যেরকম তিনটা হলে, মানে তোমার হচ্ছে ভর সংখ্যা 3 হলে, আর হচ্ছে আলফা কণা হচ্ছে তোমার হিলিয়ামের যদি আমরা হচ্ছে দুইটা ইলেকট্রন এখান থেকে বের করে ফেলি, মানে এখন ও হচ্ছে নন চার্জ অবস্থায় আছে, মানে অনলি ধনাত্মক ভাবে চার্জিত অবস্থায় আছে। আমি প্রথমে ভুল বলেছি, নন চার্জ নয়, ধনাত্মক হবে। সবসময় তোমার ইলেকট্রন প্রোটন বিদ্যমান থাকে বলেই ওটা হচ্ছে নিরপেক্ষ থাকে, সমান পরিমাণ। যখনই তুমি ইলেকট্রন সরিয়ে পাচ্ছ তখন হচ্ছে এটা হচ্ছে তোমার ধনাত্মক অবস্থায় আছে। কারণ প্রোটন তো দুইটা বিদ্যমান এখন, তাই হচ্ছে ও ধনাত্মক অবস্থায়, এবং এটা খুবই আনস্টেবল। বাট এটাই আমরা অ্যালফা কণা হিসেবে বলি, এবং এটা ব্যবহার করে রাদারফোর্ড সাহেব তার পরমাণুর যে এক্সপেরিমেন্টটা সেটা করেছেন। তো এখন আমরা যেটা এসেছিলাম প্রথমে, ইলেকট্রন। ইলেকট্রন তো তোমার মানে আমরা যেটা একদম বেসিক জানি সেটা হচ্ছে ইলেকট্রন তোমার বাহিরে একটা পরমাণুর একটা গঠনের বাহিরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। আর প্রোটন এবং নিউট্রন হচ্ছে ইলেকট্রনের নিউক্লিয়াসের ভিতরে থাকে। সো আমি যদি এটা আলাদা করে দিই, and হচ্ছে সো বুঝিনি, মাঝে মাঝে ইউজ করে কিছু মনে হয়। সো এই হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান থাকে। আর তোমার এখানে ইলেকট্রন হচ্ছে বাহিরে বিদ্যমান থাকে। তো প্রোটন এর তোমার হচ্ছে ধনাত্মক চার্জ, প্রোটনের ভর তোমার হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর হচ্ছে তোমার নিউট্রন হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আর ইলেকট্রন হচ্ছে 9.11, সরি, আমি আবার বলছি 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর নিউট্রন হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, মানে 10⁻⁴ পরিমাণ কম। সো ইলেকট্রনের এর জন্য ভরকে নগণ্য ধরা হয়। সো আপেক্ষিক ভর, আর আপেক্ষিক ভর ইলেকট্রনের ধরা হয় হচ্ছে তোমার
আপেক্ষিক ভর ধরা হয় 0, আর এটার হচ্ছে তোমার 1 1। আর চার্জ যদি তোমার ধরা হয়, নিউট্রনের ক্ষেত্রে আবার নিউট্রনের নিজস্ব কোনো চার্জ নেই। নিউট্রন হচ্ছে সবচেয়ে ভারী, 1.675 অ্যাজ আই সে, আর প্রোটন হচ্ছে 1.673। সো এটার আপেক্ষিক চার্জ, যেহেতু এটা নিজস্ব আপেক্ষিক চার্জ নেই, ও হচ্ছে মেনলি ভর হিসেবে মানে এক্সিস্ট করে, সো ওর আপেক্ষিক চার্জ হচ্ছে 0 প্লাস মাইনাস। আর প্রোটনের আবার আপেক্ষিক চার্জ, যেটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে তোমার +1। আর ইলেকট্রনে তোমার আপেক্ষিক চার্জ হচ্ছে -1। সিম্পল। সো এটা মনে রাখলেই আশা করি হওয়ার কথা। অ্যালফা কণা আগেই বলেছি 2+, তার মানে ওর দুইটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়েছে। ডিউটেরন কণা, ও হচ্ছে জাস্ট মানে নিরপেক্ষ, জাস্ট ওর হচ্ছে একটা নিউট্রন বিদ্যমান। নর্মালি হাইড্রোজেন নিউট্রন থাকে না, এখানে একটা এক্সট্রা নিউট্রন তোমার হচ্ছে বিদ্যমান। আর আমি এর জন্য বলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তো তোমার স্বাভাবিক মনেই থাকবে, বিকজ এগুলো স্থায়ী কণিকা সব। এটা হচ্ছে মানে সত্তা, স্থায়ী সত্তা, যেটার কারণে এই মলিকুল নিজস্ব সত্তা বিদ্যমান থাকে। অ্যান্ড অ্যালফা কণা অ্যান্ড ডিউটেরন কণা হচ্ছে তোমার হচ্ছে ওই উত্তেজিত এক ধরনের স্টেট অবস্থা, যে যেটা তোমার হচ্ছে মানে কম্পোজিশন করে বানানো হয়। আর পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো হচ্ছে তোমার মানে এক্সাইটেড স্টেট, যেগুলো তোমার একদমই অস্থায়ী, একদমই মানে এগুলো হচ্ছে তোমার খুব রেয়ারলি বিদ্যমান থাকে, এবং প্রত্যেকটা মলিকুলের মধ্যে এই যে অবস্থা সৃষ্টি হয়, প্রত্যেকটা মলিকুলের কিছু নির্দিষ্ট অবস্থা সৃষ্টি হলে সেটা পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো হয়, মেসন হয়, ইত্যাদি আরো আছে। আমি এর জন্য অস্থায়ী কণিকা মনে রাখতে আমি কেন মানা করছি, জাস্ট এটাই না, মেসনের সাথেও আরো আছে, যেগুলো আমার নাম এখানে উপস্থাপন করিনি। জাস্ট আমি সবসময় তোমাদের রিকমেন্ড করবো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মনে রাখবা, এটা হচ্ছে স্থায়ী কণিকা। আর কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা আর ডিউট্রন কণা। বাস এগুলো মনে রাখলে বাকি যাই আছে তাই অস্থায়ী কণিকা, শেষ। এটা হচ্ছে চোরামি বুদ্ধি। আর যদি তুমি চাও যে একদম প্রপারলি, কারণ তোমার কাছে সময় থাকে, তুমি এইচএসসি 26 হও, 27 হও, তাহলে অবশ্যই রিকমেন্ড করবো তুমি হচ্ছে সবগুলো মুখস্থ করো, কারণ সময় আছে। এন্ড মোস্ট মানে, কিন্তু বিশেষত পরীক্ষা হলে মোস্ট অফ দ্য টাইম এমন কোনো জিনিসটা দিবে না যেটা তুমি দেখে বুঝতে পারবে না, যেটা মানে কোনো প্লজিবল অ্যান্সার না। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে যে এটা তুমি দেখেই বুঝতে পারবা যে কোনটা অস্থায়ী কণিক, কোনটা স্থায়ী কণিক, কম্পোজিট কণিক। তো আমরা ওইটা থেকে একটু আগাই। তাহলে উপরে আমরা এতক্ষণ দেখে আসলাম যে এটা হচ্ছে কোনটা কি। তো এখান থেকে একদম সিম্পলি আমরা হচ্ছে তোমার অ্যান্সার করতে পারি যে নিম্নের কোনটি স্থায়ী কণিকা। আমরা বলেছি যে একমাত্র যে জাস্ট বৈশিষ্ট্য যেটা মানে প্রকাশ করে, সো এরকম বৈশিষ্ট্য প্রকাশকারী কণিকাই হচ্ছে তোমার স্থায়ী কণিকা, যেটা সবসময় বিদ্যমান থাকে প্রত্যেক মলিকুলে। সো এই স্থায়ী কণিকা হচ্ছে তোমার একমাত্র আহ, তোমার কি হতে পারে এখানে অপশনের মধ্যে? অবশ্যই নিউট্রন। কারণ নিউট্রন হচ্ছে যে আমরা যেটা বলছি উপরেই, যে 0 প্লাস মাইনাস, মানে ওর কোনো চার্জ নেই, এবং হচ্ছে আপেক্ষিক ভর 1। ওকে, সো এখন আমরা হচ্ছে পরের স্লাইডে, নিম্নের কোনটি কম্পোজিট কণিকা। যেটা আমি বললাম, দেখছো যে তোমার আলটিমেটলি কোশ্চেন করলে তোমার মনে রাখা লাগবে কম্পোজিট কণিকা এবং হচ্ছে স্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা প্রশ্ন করবে, আর তুমি যদি ওই যে জাস্ট এই পাঁচটা মনে রাখো, পাঁচটার অতিরিক্ত বাকি সবগুলোই তোমার অস্থায়ী কণিকা হবে। তো এখানে কম্পোজিট কণিকা কি হবে? অ্যালফা কণা। সিম্পল as তোমার হচ্ছে অ্যালফা কণা, এবার তোমার অ্যালফা কণা এভাবে প্রকাশ করা হয়, কারণ এটা হচ্ছে অ্যালফা। অ্যান্ড তোমার হচ্ছে আহ, এটা তো আমরা আগেই বলেছি যে 4 2 হিলিয়াম 2+। আই গেস এটা কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আমি আশা করি তোমাদের কোনটা কোন কণিকা কিরকম কি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো, এবং আমি মনে করি না কোনো অসুবিধা থাকার কথা। বাট থাকলে আমি আগেও বলি, প্রত্যেক ভিডিওতে বলি, আমাকে জাস্ট কমেন্ট করবা, আমি আই হ্যাপিলি মানে অ্যান্সার দ্যাট। অ্যান্ড যদি খুবই বড় প্রশ্ন হয়, আমি দরকার পড়লে তোমাদের সাথে আমি এই সুযোগটা দিচ্ছি, যদি আমি ফ্রি থাকি রিটাল, আমি তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের আমি একদম ডাইরেক্ট তোমাদেরকে আমি প্রত্যেকটা টপিক আলাদা করে ভয়েস পাঠাবো, বা গুগল মিটে আসবো, বা জুমে আসবো, কোনোভাবে তোমাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করবো। আমি চাই যে প্রত্যেকটা বাচ্চা মানে যেন তাদের কোশ্চেন ঘুচোক, মানে সে যেন তার মধ্যে কোনো প্রশ্ন না থাকুক, কিন্তু প্রশ্ন করবো, প্রচুর প্রশ্ন করবো। আমার সময় আমি এত প্রশ্ন করতাম, স্যাররা মানে অতিষ্ঠ হয়ে যেত। কিন্তু এই কারণে আমি কোথাও আছি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা চুপচাপ করে বসে থাকতো, কোশ্চেন করতাম না। ওরা কোথাও আসেনি। আবার অনেকে আছে যারা কোশ্চেন করা লাগে না, ওরা ট্যালেন্ট। সো ওইটা আলাদা বিষয়। বাট তুমি ওই ছেলে হয় না যে কোশ্চেন আছে কিন্তু ভয় পাও। তোমার যদি কোশ্চেন থাকে তাহলে অনায়াসে করো, আমাকে করো, সবাইকে করো, জ্বালাও, কোশ্চেন করে এত চালাও যেন তারাও মানে সহ্য করতে না পারে, কিন্তু তোমার যেন উপকার হয়। তাদের সময় নষ্ট হয়ে লিখিয়েছে, তোমার যেন উপকার হয়, তোমার নিজে অন্যের কষ্টের জন্য নিজের উপকার থেকে সরে দাঁড়াও। আর একটা মানে লাইন রেখো, আবার এমন না যে পুরা রাতের 3টার দিকে ডিস্টার্ব করতেছো। ওকে, একটু মানে
মানসিক দিক থেকে তুমি বোঝার চেষ্টা করবে। সো এখন আমরা পরের টুকে যাই, পরমাণু মডেল প্রক্রিয়া পরিক্রমা, সরি। এখানে পরিক্রমা আমরা হচ্ছে শুরু করবো এভাবে বলা যে আসলে কিভাবে পরমাণু মডেল প্রথম থেকে বলা হয়েছিল, যে কিভাবে তোমার আহ, কে কোনটা বলেছে। এখানে একটা জিনিস লেখা নাই, বাট এখানে তোমার ডেমোক্রিটাসের সাথে তোমার অ্যারিস্টটলও ছিল, যেটা আমরা ক্লাস তোমার 9-10-এ পড়ে এসেছি। অ্যারিস্টটল কি বলেছে, ক্লাস এখানে দিলাম উপরে। সো মানে ডেমোক্রিটাস আর অ্যারিস্টটল দুজন উভয়ে একই সময়কার ছিল। একজন আই গেস 400, মানে ডেমোক্রিটাস সামথিং 400 বিসির দিকে ছিলেন, 400 থেকে 350, আর অ্যারিস্টটল 400 এর একটু নিচ থেকে পরে হচ্ছে 300। মানে অ্যারিস্টটল বয়সে কম ছিল, বাট তাদের মানসিক দিক থেকে, মানে তাদের যে ক্যাপাবিলিটি, যে দার্শনিকত্ব, সেই সে দার্শনিক দিক থেকে তারা একজন একজন রাইভাল ছিলেন, কম্পিট করতেন। সো ওই হিসেবে তাদের কথা ওইরকমই চলতো, এবং মজার বিষয় তাদের যে এই পরমাণু মডেল সম্পর্কে যে ধারণা, দুইটা একদম পোলার অপোজিট ছিল। সেটা আমরা বলবো। আমি যদি হালকা বলি, ডেমোক্রিটাস বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, এটা ভাঙলে আর কিছু পাওয়া যায় না, মানে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন যে কণিকাগুলো পাওয়া যায় সেগুলো নাই। পরমাণু তোমার ভাঙলে আবার পরমাণু আসবে, পরমাণু ভাঙলে আবার পরমাণু আসবে, মানে ইনফিনিট একটা গ্লিচ। সেটা বলছে। এবং অ্যারিস্টটল বলছে না, এটা বিভাজ্য, এটা ভাঙলে নতুন কিছু কোনো মানে আলাদা কিছু পাওয়া পাওয়া যাবে, যেটার বৈশিষ্ট্য ওই পরমাণুর মতো না। সো এই একটা বিষয় ছিল। অ্যান্ড আলটিমেটলি ওই টাইমে যেহেতু অ্যারিস্টটল শেষ, মানে সবার মধ্যে একটা ডিবেট ছিল, এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রে সবাই অ্যারিস্টটলটা মানে গ্রহণ করেছে, কারণ অ্যারিস্টটল, অ্যাজ ইউ গাইজ নো, যে একটু মানে বেশি স্বনামধন্য একজন দার্শনিক ছিল। বাট স্টিল এটা একদমই ফেলে দেওয়া ছিল না। ডেমোক্রিটাসকে স্টিল 40-30% পিপল বিলিভ করতো যে তারটাই সঠিক। সো ওরকম একটা ফাইটিং ছিল, লিটারালি। সো অনেক বছর পর জন ডাল্টন 1803 সালে উনি হঠাৎ বলে যে ডেমোক্রিটাস ওয়াজ রাইট, অ্যারিস্টটল ওয়াজ রং, পরমাণু অবিভাজ্য, অ্যান্ড পরমাণু হচ্ছে তোমার ওই ভাঙলে একই জিনিস ইনফিনিট একটা লুপে থাকে। সো উনি আবার বলে হচ্ছে তোমার খুব মানে সুনাম কুড়ায়, অ্যাজ ইউজুয়াল। সো এরপর তারপর আসে থমসন। থমসন এসে প্রথম মানে একটা, আসলে ওই সময় তো স্টিল মানে ডিবেট সবসময় চলে, যেরকম তুমি জানো যে এই জিনিসটা হইতে পারে না হইতে পারে, বাট আলটিমেটলি তোমার যেটা করা লাগে সেটা প্রুফ দেওয়া লাগে, এক্সপেরিমেন্ট করে বোঝানো লাগে। সো এর জন্যই এত বছর মানুষ জানা সত্ত্বেও, যে অ্যারিস্টটল বলা সত্ত্বেও, মানুষের প্রুফ করতে এত বছর লাগছে, যে তোমার থমসনকে থমসনের কাছে আসার পর তোমার হচ্ছে একটা প্রুফ আসলো যে না, ইলেকট্রন মানে তোমার একটা পরমাণুর ভিতরে আরো বিভিন্ন কণিকা আছে। এবং তারা কিভাবে প্রমাণ করে সেটা আমি বলছি। দেন রাদারফোর্ড আসলো, যেটা পড়াবো। ও হচ্ছে আবিষ্কার করলো যে তোমার পরমাণু মডেল কেমন, ইলেকট্রন বাহিরে থাকে, তোমার ভিতরে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসটা ধনাত্মক। বোর আবিষ্কার করলো যে ইলেকট্রন হচ্ছে তোমার ঋণাত্মক, সেখানে তোমার ইলেকট্রন কিভাবে ঘুরে। তারপর শ্রোডিঞ্জার তোমার আবিষ্কার করলো যে একটা কণা, একটা ইলেকট্রনের তোমার একই মোমেন্টে তুমি হচ্ছে অবস্থান এবং বেগ দুইটা নির্ণয় করতে পারবে না, মানে ওই তোমার অনিশ্চয়তা নীতি বলা হয়। তো দেখা যায় তুমি যদি ওইটার ভরবেগ নির্ণয়, মানে ভরবেগ একদম অ্যাকুরেটলি নির্ণয় করো, তখন চলে যাবে, তুমি ওর অবস্থান নির্ণয় করতে পারবে না। বুঝছো? আর যদি তুমি ওর অবস্থান নির্ণয় করে ফেলো, দেখবা ওর ভরবেগ আবার অ্যাকুরেট হবে না, এরকম। আর কোয়ান্টাম বলবিদ্যা তো তোমার হচ্ছে পরে ডি ব্রগলি এবং অন্যরা আছে। তো আমি ওইটা আস্তে ধীরে পরের টুকে যাই। এই যে পরীক্ষাবিহীন তাত্ত্বিক মডেল। এখানে কেন পরীক্ষাবিহীন তাত্ত্বিক মডেল বলা হয়, এবং ডেমোক্রিটাসের ছবি অনেকে দেখে, আমি যখন এটা বা মানে আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম, আমি ওদেরকে আগে পড়িয়েছি, তখন মানে আমি এই ছবিটা দেখিয়ে দেবো। আমাকে সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি খুবই বাজে, Just ঠিক খারাপ হয়নি। যাই হোক, বাদ দাও। ডেমোক্রিটাস হচ্ছে তোমার মানে এরকম দেখে মনে হচ্ছে কিরকম একটা চেহারা, কি ভয়ঙ্কর বা এরকম হাস্যকর। আসলে ডেমোক্রিটাসকে বলা হতো একজন মানে মানে অনেক হাস্য রসাত্মক একজন ব্যক্তি। সে সবসময় তার কথাবার্তা অনেক হাস্যরসাত্মক ভাবে বলতো। অ্যারিস্টটল যতটাই গাম্ভীর্য নিয়ে থাকতো, সে সবসময় মানুষকে কোশ্চেন করতো। অ্যারিস্টটল, আমি একটু এক্সট্রা কথা বলি, অ্যারিস্টটল ওয়াজ দ্যাট কাইন্ড অফ এ পার্সন, যে সে সবসময় বিশ্বাস করতো যে সে কিছু জানে না, এবং সে সবসময় মানুষকে প্রশ্ন করতো। মানুষকে প্রশ্ন করতে করতে সে নিজের উত্তর পেতো, এবং যদি মানুষ তার থেকে কম জানতো, তাহলে সেই তার আসল উত্তরটা, যে সঠিক যেটা যথার্থ, সেটা জানিয়ে দিত। এবং ওই টাইমে তো পরীক্ষা করার কোনো ওয়ে ছিল না। সো মানুষের কথার উপরেই, এবং যতটা সে যুক্তি পেশন করতে পারতো, আলটিমেটলি তখন যুক্তিবিদ্যার খেলা চলতো, সেখানে সেটা মানুষ বিলিভ করতো। আর ডেমোক্রিটাস ছিলেন একটু হাস্যরসাত্মক মানুষ, সে তার যুক্তি পেশন করতো, এবং হ্যাঁ মানে একটু মানুষের মধ্যে ওভাবে একটা নিজের প্রেজেন্স বজায় রাখার চেষ্টা করতো, যে সে মানুষকে মজা দিয়ে মানুষকে আনন্দিত করে।
তো এই কারণে তার ছবিটা এরকম, সে ভয়ঙ্কর কিছু না। এটা তখনকার ছবি আঁকা হইতো, তো তো এই ছবিটার মাধ্যমে ডিপিক্ট করা হচ্ছে যে সে অনেকটা হাস্যরসাত্মক মানুষ ছিল, ভয়ঙ্কর কিছু না, বুঝছো? সো ডেমোক্রেসি আমি যেটা আগে বললাম, এর চারটিক মডেল এটাই ছিল, যে এই যে তুমি এটা তুমি ধরো একটা বিল্ডিং, যে লালবাগের কেল্লা, তো লালবাগের কেল্লা ভাঙলে তোমার ইট পাওয়া, ইট দিয়ে তৈরি হয় লালবাগের কেল্লা, ইট ভাঙলে গুড়া, গুড়া থেকে ভাঙলে অ্যাটম। এই অ্যাটম, অ্যাটম এর পর আর কিছু ভাজ্য নেই, এবং অ্যাটম না তোমার হচ্ছে অবিভাজ্য। অ্যাটমের, অ্যাটম মানেই কিন্তু অবিভাজ্য, অ্যাটম হচ্ছে একটা তোমার, আরে তোমার অ্যাটম হচ্ছে একটা গ্রিক শব্দ, এন্ড এটার মানে কিন্তু তোমার অবিভাজ্য। সো আমরা এখনো যে অ্যাটম বলি, সো টেকনিক্যালি কিন্তু এটা একটা রং, কারণ অ্যাটম মানেই অবিভাজ্য, এটা অর্থটাই। সো ডেমোক্রিটাস নাম দিয়েছিলেন যে এটা অবিভাজ্য, এন্ড সো ওই হিসেবে উনি বলেছে যে এটা অ্যাটম মানে তোমার ভাঙলে অ্যাটমই পাবা, এরপর আর কিছু নেই। তো সে এটা বলেছিল, এবং ওইটা পরে থেকে গিয়েছে এই অ্যাটম নামটা। সুন্দর কিন্তু ভাই, অ্যাটম বলতে একটা মজা আছে, অ্যাটম, রাইট? তো এই যে উনি বলেছেন যে ওনার একটা তাত্ত্বিক মনে হচ্ছে যে পৃথিবীর সমস্ত পদার্থ অতি ক্ষুদ্র কণার দ্বারা গঠিত, এত ক্ষুদ্র যে তাকে আর বিভাজন করা যায় না। এটা আমি বলবো যে সে বিশ্বাস করছে যে সে ওই অ্যাটমের পরে আর কিছু নাই, অ্যাটম হচ্ছে, অ্যাটমকে সে হচ্ছে অতি ক্ষুদ্র কণা হিসেবে সে আখ্যায়িত করেছে, এবং সে মানে ওইটা আর বিভাজন করা যায় না। সো এটাকেই সে হচ্ছে মানে হাইলাইট করছে, And সে এটাই বলছিল। এন্ড ওইদিকে অ্যারিস্টটল বলেছিল যে না, এটা বিভাজ্য, আমরা এখনো জানি না, বাট এটা বিভাজ্য, এটার পরে আমরা আরো কিছু পাবো, যেটা আমরা এখন জানিয়েছে পরমাণু, ইলেকট্রন, প্রোটন, এবং এগুলোকে কোয়ার্ক বলে মেনলি। সো মানে আবার পরমাণু, ইলেকট্রন, এগুলো হচ্ছে, এগুলাও কিন্তু মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আবার কোয়ার্ক দ্বারা তৈরি। সো স্টিল আমরা আরো ভিতরে ভাঙার চেষ্টা করতেছি, এবং এই ভাঙার চেষ্টা বিদ্যমান, চলমান। তো আমরা জানি না যে এটা এন্ড কোথায়, আমরা এখনো জানি যে অনেক বিভিন্ন ধরনের কোয়ার্ক দ্বারা তৈরি পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং সম্ভবত আপাতত কোয়ার্কের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করা যায়নি, এবং প্রত্যেকটা কোয়ার্কের একই বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে, যদিও আশা করা যায় সুদূর ভবিষ্যতে এগুলোর মধ্যে ডিফারেন্স জানা যাবে, অথবা আমরা শেষমেশ আমরা এটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে উপনীত হবো যে কোয়ার্কই হচ্ছে দ্য অ্যাটমোস্ট লেভেল দ্যাট উই ক্যান ব্রেক ইট ইনটু। সো এন্ড চাইলেও কিন্তু ওনার কথাটা একভাবে সত্য হইতে পারে, Because সে বলেছে ক্ষুদ্র কণা। এখন ডেমোক্রিটাসের যেহেতু তার একটা ধারণা ছিল, নট নেসেসারি পরীক্ষা, সো এই জিনিসটা যে সে অ্যাটমে যে আটকাচ্ছে নাকি সেটা আটকাচ্ছে তোমার কোয়ার্কে যায়, সেটা আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না, বাট এটা একটা মানে তাত্ত্বিক কথা, সাইকোলজিক্যাল কথা। So এই ডিবেটে আমরা না যাই, আলটিমেটলি আমরা এতটুকু জেনে থাকি। তো এরপর আছে জন ডাল্টন। জন ডাল্টন হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী, 1803, আমি আগেই বলেছি। অ্যান্ড হি ওয়াজ লাইক, নো, এই যে তোমার হচ্ছে আহ, অণু, অণুর থেকে তোমার হচ্ছে পরমাণু, দ্যাটস ইট, আর নাই। আর তুমি যদি বলো যে অণুতে আছে তোমার যৌগ থেকে, তো এভাবে তোমার মানে সে দেখা দিচ্ছে যে যৌগ টু অণু টু পরমাণু, শেষ, আর নাই। মানে ধরতে পারো অনেকটা যে তোমার H2O, মানে পানি, রাইট? H2O থেকে তোমার হচ্ছে এক অণু, তোমার হচ্ছে H2O, রাইট? ওর মধ্যে থেকে তুমি যে আরেকটু ভাঙো, তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু, আর দুইটা এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু, আর হচ্ছে তোমার আহ একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। দ্যাটস ইট, দ্যাটস ইট, এরপর আর ভাঙা যায় না। এটা হচ্ছে তার ব্যাখ্যা ছিল। অ্যান্ড সে এটা মানে কি এক্সপেরিমেন্ট করেছে, ব্যাখ্যা দিয়েছে, সেটা বইয়েও নাই। And আমি মানে ওভাবে আর বেশি খাটি নাই, 'cause আমি চাই না তোমরা মাথা ঘামাও, cause এটা লাগবে না। আমার এই আমি অ্যাডমিশন টাইম জার্নি করেছি, ডালটন লাগেই না, পুরো ইন্টার লাইফে লাগে না। এবং আমার ট্রিপলিতে ডালটন নাই। ডেমোক্রিটাস, মানে ডেমোক্রিটাস অ্যারিস্টটলের কথা বলা আছে, বিকজ ওরা পায়োনিয়ার, তারা প্রথমে আউট অফ নিউ 400 BC, মানে বুঝতেছো, এই যে 1800 প্লাস তোমার 400, মানে 2200 বছর আগে তারা একটা ধারণা দিচ্ছে। অবশ্যই তাদেরটা একটা গ্রেট ইনভেনশন, বাট 1800 শতাব্দী এসে উনি যে জিনিসটা, জন ডাল্টন যে ভুলটা বলছে, সেই ভুলটার এতটা ভূমিকা নেই। তো এটা তোমার মনে রেখে লাভ নেই, হালকা মনে রাখতে হবে জন ডাল্টন 1803 সালে তোমার হচ্ছে বলেছিল যে যৌগ টু অণু টু পরমাণু, নাথিং এলস। এরপর
দ্য দ্য ম্যান, মানে যাকে আমরা এত মানে গুরুত্ব দিই না বাট অবশ্যই দেওয়া উচিত ছিল, সে আসে তার মানে প্লাম পুডিং মডেল এখানে, মানে প্লাম পুডিং মডেল এখানে সে হচ্ছে তোমার ওয়াটারমেলন তুলনা করা হয়, অনেকে বলে প্লাম পুডিং মডেল, অনেকে বলে ওয়াটারমেলন, মানে এটা হচ্ছে তোমার প্লাম পুডিং মডেলও বলে, অনেকে ওয়াটারমেলন বলে। এবং মানে কেন বলা হয়, হি থট যে ওই টাইমে সে যে পরীক্ষা করেছে এবং এই যে এই সময় থেকেই থমসন মডেল থেকেই তোমার হচ্ছে মানে ওই টাইমে সব পরীক্ষা নিরীক্ষা, যে তোমার পরীক্ষা হয় কি, তোমার একটা ভোল্ট চার্জে ব্যাটারির সাথে তোমার হচ্ছে একটা ক্যাথোড প্রান্ত যুক্ত করা হয় এবং আরেক পাশ থেকে অ্যানোড প্রান্ত, এবং তোমার একটা গ্লাসের একটা তোমার হচ্ছে আহ, তোমার একটা মানে এক্সপেরিমেন্টের একটা তোমার হচ্ছে বাংলাটা মনে পড়ছে, ইংলিশটা মনে পড়ছে বাট ওইটা বলে লাভ নেই। তো তোমার মানে বুঝতে পারছো যে একটা অ্যাপারেটাস, তোমার একটা জিনিস ক্রিয়েট করে একটা যন্ত্র বলতে পারো, আই গেস আমি তো সঠিক না। তো ওই যন্ত্রের মধ্যে দিয়ে তোমার হচ্ছে যখন ইলেকট্রন ছুড়ে, তখন তোমার হচ্ছে কি মানে কিভাবে গ্রহণ করে, কিভাবে আলো বিচ্ছুরণ করে, ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড এবং তোমার ইলেকট্রিক ফিল্ড কিভাবে রিয়েক্ট করে, সেটার ভিত্তিতে ও নির্ধারণ করেছিল যে এখানে প্লাস এবং মাইনাস বিদ্যমান। ও এটাতে জাস্ট নির্ধারণ করতে হচ্ছে প্লাস এবং মাইনাস। তো ওর ধারণা অনুযায়ী ও বলছিল যে হয়তোবা এখানে তোমার পুরাটা হচ্ছে যেহেতু মানে পুরাটা হচ্ছে প্লাস, এর উপরে মাইনাস হচ্ছে ভাসতেছে। এই যে তোমার এখানে পজিটিভ চার্জ, মানে এই যে তোমার ধরো মানে পুডিংটাকে পজিটিভ চার্জ অথবা ওয়াটারমেলনের লাল অংশটা পজিটিভ চার্জ, আর তোমার ইলেকট্রন হচ্ছে যে কালো কালো বিচিগুলো, অথবা তোমার ওই যে পুডিং এর প্লাম পুডিং এ তোমার থাকে। এখানে ওয়াটারমেলন ভালো উদাহরণ, কারণ বাংলাদেশিদের জন্য এটা বেশ প্লাম পুডিং তোমার হচ্ছে বইও কিন্তু আই গেস প্লাম পুডিং ই দেওয়া, ইফ আই এম নট রং। এখানে ওকে, এখানে খুব একটা দেওয়া নেই বাট প্লাম পুডিংই মানে ছিল আমার যখন পড়ছি। তো হচ্ছে এটা বেটার একটা উদাহরণ যে ইলেকট্রন তোমার হচ্ছে ওই বিচিগুলো এবং পজিটিভ চার্জ হচ্ছে তোমার পুরা অংশটা। তো তুমি একবার ভাবো, আমরা কিন্তু পরে জানতে পারছি ইলেকট্রন কিন্তু এখানে আমাদের চিত্রায়িত করি, ছবি দেখি, সেটার মধ্যে আমরা এভাবে ভাবি যে ইলেকট্রন তোমার একটা এবং ঘূর্ণায়মান, কিন্তু আসলে তো এরকম না, অজস্র ইলেকট্রন, অজস্র অণু, অজস্র পরমাণু। সো দের ইজ এ হায়ার চান্স সে হচ্ছে শুধুমাত্র পরমাণু বা অণু লেভেল পর্যন্ত দেখছে। সো তার কাছে যে ইলেকট্রনের যে মেঘ গুলা, তার কাছে এরকম হিসেবেই চোখে ধরা পড়বে, সরি চোখে না মানে এক্সপেরিমেন্টে ধরা পড়বে, যে এরকম মানে বিচির মতো ছড়ানো আর মাঝখানে পজিটিভ চার্জ। সো এটা আমরা তাকে রং বলতে পারছি না ওই ওই আমলের হিসাবে, এই আমলে তো ফুললি রং। সো কিন্তু এটা হচ্ছে এক ধরনের সে পায়োনিয়ার, যে সে at least চেষ্টা করেছে এক ধরনের মডেল উপস্থাপন করেছে, এবং এটার পিছনে যে যত এক্সপেরিমেন্ট, যত পরীক্ষা নিরীক্ষা, সেগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা, সম্পূর্ণ যে রেজাল্ট, ফলাফল, সবকিছু সে ফলো করে একটা মানে তত্ত্ব দাঁড় করিয়েছে, যার কারণে আমরা এগোতে পেরেছি, যেটার উপর ভিত্তি করে পরে রাদারফোর্ড, বোর, প্ল্যাঙ্ক, ম্যাক্সওয়েল এরা এসেছে, রাইট? তো ওই হিসেবে ভাবতে পারো যে সে ওইভাবে ভেবেছিল যে এই যে ইলেকট্রন মেঘের কারণে, যে ইলেকট্রন চারিপাশে মেঘ, মাঝখানে তোমার আহ, ধনাত্মক চার্জ, তো ওভাবেই রিয়াক্ট করতেছে তোমার ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের আগেন্স্টে। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি এখন আসি রাদারফোর্ড বা পরমাণু, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, যে প্রথমে সে হচ্ছে, বাট তোমাদের আগেও বলে রাখেছি এনার আগেও কিন্তু কোলস্টাইন ছিলেন। তারপরে তোমার মানে কোলস্টাইন কিন্তু সে প্রথমে মানে প্রোটন আবিষ্কার করে। দেন দেন যে থমসন হচ্ছে আসে, দেন হচ্ছে তোমার আর্নেস্ট রাদারফোর্ড আসে। এখানে গোলস্টাইনের কথা লেখা হয়নি কারণ গোলস্টাইন এত আসে না। তো ওই হিসেবে মানে হয়তোবা ওখানে মানে প্রপার ভ্যালু দেওয়া হয় নাই, বাট বইয়ের মধ্যে গোস্টাইনও আছে, এবং যে থমসন তো আমি বলেছি। তো আমি হচ্ছে তোমাদের এখানে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, 30 মিনিট, আমি আশা করি বুঝাতে পেরেছি তোমাদের পূর্বের পরমাণু মডেল, তোমার হচ্ছে ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, জন ডাল্টন এবং হচ্ছে থমসন প্লাম পুডিং মডেল তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সম্পূর্ণ রাদারফোর্ড এবং বোর, যেটা আটমোস্ট ইম্পর্টেন্ট, সে তাদের সম্পর্কে আমি ব্যাখ্যা করা এবং মানে তাদের মধ্যে পার্থক্য তুলনা সম্পূর্ণ ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া। এবং আমার যদি প্রয়োজন হয় তাহলে থার্ড ক্লাসে আমি হচ্ছে যতগুলো প্রশ্ন রেখেছিলাম সেগুলো অ্যান্সার লিখে দিব, অথবা যদি সময় হয়ে যায় তাহলে আমি সেকেন্ড ক্লাসে তোমাদেরকে ওই কোশ্চেন গুলো সলভ করে দিব। এবং তোমরা যদি দেখো যে এখানে তোমাদের এই যে ছবি আছে, এক্সাম কিভাবে হয়েছে, এবং ইভেন আমি রিকমেন্ড করব
এই যে তোমার এই যে এই ওয়েবসাইটটা যাবা http tutorial.com bedwars z77z, চাইলে একটু দেখে আসতে পারো এই যে ইউআরএল। এই যে তোমার এটা দেখলে এই যে এরকম দেখাবে ওয়ান অফ দ্য বেস্ট যে আলফা পার্টিকেল। আসলে এক্সামটা কিরকম যে দেখো তোমার ছড়া যাচ্ছে, এই যে দেখো দেখো। তারপর এটা হচ্ছে তোমার অ্যাটমিক স্কেল, তোমার নিউক্লিয়ার স্কেলে মানে আরো ছোট স্কেলে দেখো এই যে এরকম জিনিসটা কাজ করতেছে। তারপর হচ্ছে তুমি প্লাম প্লাম কোডিং থমসন মডেল কিভাবে কাজ করতেছে সেটা তোমরা দেখতে পারো, যে এভাবে মানে কাজ করতেছে। তো তুমি এই ওয়েবসাইটে গেলে সবকিছু দেখতে পারো। যদি তোমাদের একটা মানে ইচ্ছা থাকে তোমরা আগে দেখে রাখতে পারো। আমি পরের ক্লাসে এটা আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে তোমার এখানে আরো ওই যে রাদারফোর্ড, তারপর হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ, তারপর বোর্ডের তোমার অনুসিদ্ধান্ত, এগুলো সব দেওয়া আছে। এবং শেষে তোমার হচ্ছে এই যে কয়েকটা মানে বোর্ডের প্রশ্ন সমাধান করে দিবো আমি। তোমার বোর্ডে যত এমসিকিউ সিকিউ এসেছে এগুলা তোমার, আর পোস্ট অ্যাসেসমেন্ট যেটা তোমার, আর একটা এইচডব্লিউ থাকবে সেটা আমি পড়ে। তো আপাতত আমি এই ভিডিওটা শেষ করি এবং আমি হচ্ছে তোমার নেক্সট ক্লাস থেকে রাদারফোর্ড থেকে শুরু করবো।